হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একজন রেসপন্স করো। স্ক্রিন দেখা জি যাচ্ছে স্যার, কিনা? দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি। আজকে হচ্ছে করোনা ভাইরাস রিলেটেড কিছু পড়াবো। হ্যাঁ, করোনা ভাইরাস যেহেতু হচ্ছে তোমাদের বইয়ে নাই, সো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেহেতু এই সিচুয়েশন, সো পরীক্ষা তো হবে মোটামুটি বোঝা যাচ্ছে। করোনা ভাইরাসটা খুব ইম্পর্টেন্ট, এই সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে। একটা হচ্ছে যে করোনা ভাইরাসেস বিলংস দ্য ফ্যামিলি, এটা কোন ফ্যামিলি থেকে আসছে যদি জিজ্ঞেস করে, তখন বলবা যে করোনা ভাইরিডাই ফ্যামিলি থেকে আসছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কিছু ফিচার যদি বলে, এটা হচ্ছে এনভেলপড ভাইরাস, পজিটিভ সেন্স বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটা হচ্ছে রাউন্ড, কিছু কিছু সময় প্লিউমরফিক। সো করোনা ভাইরিডাই ফ্যামিলি থেকে এসেছে। এটা হচ্ছে এনভেলপড ভাইরাস। এটার ফিচার যদি বলি, এনভেলপড, পজিটিভ সেন্স, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটা রাউন্ড এবং কিছু কিছু সময় এটা প্লিউমরফিক। এটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস, মানে হচ্ছে রেসপিরেটরি রোটের মাধ্যমে এটা হচ্ছে ট্রান্সমিট হয়। কিছু হিউম্যান করোনা ভাইরাসের নাম যদি বলতে হয়, তখন বলবা 229E বা NL63, OC43, HKU1। অন্যান্য কিছু আছে, সেটা হচ্ছে মার্স করোনা ভাইরাস, সার্স করোনা ভাইরাস, 2019 নোভেল করোনা ভাইরাস, সার্স করোনা ভাইরাস 2 যেটাকে বলা হয়। ঠিক আছে, সো নামগুলোর মধ্যে তোমাদের একটা দুইটা জিজ্ঞেস করতে পারে, মানে যদি জিজ্ঞেস করে যে করোনা ভাইরাসের বা কমন করোনা ভাইরাস কি কি আছে, সো এক্সাম্পল হিসেবে তোমাদের মানে এক দুইটা বা দুই তিনটা বললেই হ্যাপি। নোভেল করোনা ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ডিটেকশন করা হয়েছে কোথায়? ফার্স্ট ডিটেকশন করা হয়েছে উহানের, চায়নাতে, মানে চায়নার উহানে। ঠিক আছে, চায়নার উহানে ফার্স্ট ডিটেকশন করা হয়েছে নোভেল করোনা ভাইরাস যেটা। এটা স্পেশালি কি করে? এটা স্পেশালি হচ্ছে সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম করে। এটা স্পেশালি সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম করে। রিস্ক ফ্যাক্টর যদি বলা হয়, স্পেশালি যারা এলডারলি পারসন, তারা হচ্ছে মানে বেশি রিস্কে। কেন বেশি রিস্কে? কারণ কোমরবিড কন্ডিশন যদি থাকে, দ্যাট মিন্স হচ্ছে তোমার ডায়াবেটিস, পার্কিনসন ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কিংবা যাদের অ্যাজমা আছে বা সিওপিডি আছে, মানে শ্বাসকষ্ট জাতীয় যাদের প্রবলেম আছে, তাদের জন্য হচ্ছে এটার রিস্ক বেশি। যেহেতু রেসপিরেটরি মানে ইলনেস, সো তাদের জন্য হচ্ছে রিস্ক বেশি। শুধু ডায়াবেটিস, পার্কিনসন ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এরকম কিন্তু না। কারণ কোমরবিড কন্ডিশন যখন বিল্ড আপ করে, এক তো বয়স বাড়লে হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার উপর আরো কিছু ডিজিজ, দ্যাট মিন্স এই ডিজিজ গুলো কিন্তু ডায়াবেটিস বলো কিংবা কার্ডিওভাস্কুলার ডিজিজ বলো, এগুলো কিন্তু হচ্ছে ক্রনিক ডিজিজ। দ্যাট মিন্স দীর্ঘ সময় ধরে এগুলো হচ্ছে পারসিস্ট করে। সো ক্রনিক ডিজিজ বলো বা নন কমিউনিকেবল ডিজিজ যেটাই বলো, একটা এলডারলি পার্সনের ক্ষেত্রে যখন দেখা যায় এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাও আবার এইসব রোগে হচ্ছে ভুগতেছে, তো যখন একটা ভাইরাস আসলে ঢুকে শরীরের মধ্যে, যখন একটা ভাইরাস প্রবেশ করে, তখন আসলে ওই ভাইরাসের এগেইনস্টে যে ফাইট করবে, ওই রকম কিন্তু শরীরের মধ্যে ইমিউনিটি থাকে না। ঠিক আছে, এই জন্যই আসলে এলডারলি পার্সন, স্পেশালি যারা 50+ এবং যাদের কোমরবিড কন্ডিশন আছে, তারা হচ্ছে বেশি রিস্কে। কিছু সাইন সিমটম আছে। সাইন সিমটম গুলোর মধ্যে কফিং, স্নেজিং, রানিং নোজ, শর্টনেস অফ ব্রেথ, ব্রিদিং ডিফিকাল্টি, সোর থ্রট, দেন হচ্ছে তোমার হেডেক,
সিভিয়ার কেসে যখন সিভিয়ার কন্ডিশন হয় তখন হচ্ছে নিউমোনিয়া বিল্ড আপ করে, নিউমোনিয়া বা সিভিয়ার একুট রেসপিরেটরি সিনড্রোম, লাং যেটা আছে লাং ইনফ্লামড হয়। তো স্পেশালি এখন আসলে ওভারঅল যদি তুমি সাইন সিমটম গুলো বলতে চাও, আরো কিছু আছে, আরো কিছু হচ্ছে ডায়রিয়া, ফিভার, ফেটিক, এগুলো হচ্ছে ডেভেলপ করে। তো ফার্স্ট যদি মাথা থেকে আসলে আসো হচ্ছে পা পর্যন্ত, তখন আসলে কি কি বলবা? ফার্স্টে বলো হেডেক, দেন হচ্ছে ফিভার, তারপরে বলতে পারো যে চোখের মধ্যে কি হয়, কনজাংটিভাইটিস, দেন হচ্ছে তোমার নোজে চলে আসো, নোজে কি বলবা? নোজে তুমি বলবা এখানে স্নেজিং বা রানিং নোজ, কিংবা আরো কিছু জিনিস যেটা হচ্ছে যে ওই যে স্মেল পায় না খাবার, মানে কোনো কিছুর স্মেল পায় না, বা যেই মানে স্মেলের পাওয়ারটা হচ্ছে কমে যায়। দেন মুখে চলে আসো, মুখে তখন কি বলবা? যে কাফিং বলবা বা কফিং বললা। দেন নামো নিচে, গলায় কি বলবা? যে বা থ্রটে কি বলবা? বলবা সোর থ্রট। দেন শর্টনেস অফ ব্রেথ বা ব্রেদিং ডিফিকাল্টি বলতে পারো, ঠিক আছে? শর্টনেস অফ ব্রেথ বা ব্রেদিং ডিফিকাল্টি, কাফিং, এই জিনিসগুলো ডেভেলপ করবে। বডি এক থাকবে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে বডি এক থাকবে, এগুলো হচ্ছে। এবং ডায়রিয়া থাকে, ঠিক আছে? ডায়রিয়া থাকে, কোনো কিছু ভালো লাগে না, এরকম একটা কন্ডিশন, মানে একটা ফেটিক কন্ডিশন গ্রো আপ করে। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, দ্যাট মিনস সাইন সিমটম অফ কোভিড-19, ঠিক আছে? আর সিভিয়ার কেসে, এখানে বলতেছে যে সিভিয়ার কেসে তোমার নিউমোনিয়া কিংবা সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম ডেভেলপ করে। স্পেশালি সিভিয়ার কেসে হচ্ছে তোমার লাং ইনফ্লামড হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সিভিয়ার কেসে হচ্ছে লাং ইনফ্লামড হয়, কিংবা দেখা যাচ্ছে যে কিডনি ফেল করতেছে, কার্ডিওভাস্কুলার ড্যামেজ হচ্ছে সিভিয়ার কেসে, ডাব্লিউবিসি কমে যাচ্ছে, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড, যখন ইনকিউবেশন পিরিয়ড বলবা, এখানে ইনকিউবেশন পিরিয়ড দেখো কয়দিন বলছে, 1 to 14 days after exposure. Most cases remain asymptomatic during this period. That means হচ্ছে এক্সপোজারের পর 1 থেকে 14 দিনের মধ্যে এটা ডেভেলপ করবে। যখন ইনকিউবেশন পিরিয়ড বলবে, তখনই জিজ্ঞেস করবে যে বলো তো ইনকিউবেশন পিরিয়ড মানে কি। তখন বলবা যে স্যার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ডিজিজ এজেন্ট শরীরের মধ্যে ঢোকার পর থেকে বা দেহের মধ্যে ঢোকার পর থেকে সাইন সিমটম প্রকাশ করার পূর্ব পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনকিউবেশন পিরিয়ড। তখন জিজ্ঞেস করবে আচ্ছা ইনকিউবেশন পিরিয়ড তো বললাম, তাহলে বলো ল্যাটেন্ট পিরিয়ড কি? তখন বলবা যে স্যার নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড টার্মটা, যে ডিজিজ মানে স্পেশালি নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আসলে যে এখানে যে ডিজিজ এজেন্ট বা হচ্ছে যে মানে যেসব নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে স্পেশালি হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টর যেহেতু নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন রিস্ক ফ্যাক্টরের জন্য কবে থেকে এই জিনিসটা ডেভেলপ করেছে সেটা কিন্তু আমরা স্পেসিফিক জানি না, ঠিক আছে? এখানে ল্যাটেন্ট পিরিয়ড বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে সুপ্ত অবস্থা। এই সুপ্ত অবস্থাটা অ্যাকচুয়ালি কতদিন সেটা হচ্ছে আমরা কিন্তু জানি না, ঠিক আছে? তখন জিজ্ঞেস করতে পারে যে ঠিক আছে তাহলে তুমি আমাকে বলো যে কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজের ডিফারেন্স বলো। একটা তো তোমরা বললা যে একটাতে ইনকিউবেশন পিরিয়ড কমিউনিকেবল ডিজিজে, নন কমিউনিকেবল ডিজিজে হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। দেন বলবা যে স্যার কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যে সংক্রামক ব্যাধি, দ্যাট মিন্স হচ্ছে এটা ট্রান্সমিট হয়। আর নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে অসংক্রামক ব্যাধি, দ্যাট মিন্স হচ্ছে এটা ট্রান্সমিট হয় না। কমিউনিকেবল ডিজিজ যেটা, কমিউনিকেবল ডিজিজে হচ্ছে স্পেসিফিক ইনফেকশন এজেন্ট থাকে, আর নন কমিউনিকেবল ডিজিজে হচ্ছে রিস্ক ফ্যাক্টর কাজ করে। তখন জিজ্ঞেস করবে যে রিস্ক ফ্যাক্টর বলতেছো, তাহলে রিস্ক ফ্যাক্টর কি বলো? বলবা যে যে স্যার রিস্ক ফ্যাক্টর হচ্ছে কতগুলো ফ্যাক্টরের সমষ্টি, যেগুলো হচ্ছে যে কিছু ডিজিজ হতে ইনফ্লুয়েন্স করে। তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে বলো যে রিস্ক ফ্যাক্টর কি কি আছে। তখন বলবা যে স্যার রিস্ক ফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে
নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আর একটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে এইজ, সেক্স, ফ্যামিলি হিস্ট্রি, দেন হচ্ছে তোমার টাইপ এ পার্সোনালিটি, এগুলো হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তখন বলবে ঠিক আছে, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো তো বললা, এখন তাহলে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো বলো। তখন বলবো যে স্যার মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফিজিক্যাল ইনএক্টিভিটি, দেন হচ্ছে কি বলবা যে কোলেস্টেরল ইনটেক বেশি করতেছো, হাই বা হাই ফ্যাট মানে ফ্যাটি ফুড খাচ্ছ, দেন হচ্ছে সল্ট ইনটেক বা সিগারেট স্মোকিং, অ্যালকোহল ইনটেক, দেন হচ্ছে তোমার যে ফাইবার জাতীয় খাবার আছে এগুলো হচ্ছে কম খাচ্ছ, এই জিনিসগুলো হচ্ছে ওভারঅল চলে আসবে। তখন বলবে তাহলে তুমি বলো যে নন কমিউনিকেবল ডিজিজ কিভাবে তুমি প্রিভেন্ট করতে পারবা। সো যেই তুমি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো বললা, এই মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলোর পজিটিভ জিনিস বলবা, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এরপরে হচ্ছে তোমার ফাইবার জাতীয় খাবার বেশি খাইতে হবে, সল্ট মানে কাঁচা লবণটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল, স্মোকিং এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে, ব্লাড প্রেশার যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোলে রাখতে হবে, স্ট্রেস কমাইতে হবে, দেন হচ্ছে তোমার পর্যাপ্ত ঘুমাইতে হবে, এই জিনিসগুলো এনশিওর করতে হবে। ওভারঅল এগুলো হচ্ছে তখন তোমার মানে নন কমিউনিকেবল ডিজিজের কিভাবে তুমি প্রিভেনশন করবা। এই ফাঁকে আবার জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তুমি আমাকে কিছু কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল দাও। কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল যেটা, কমিউনিকেবল ডিজিজের মধ্যে তোমরা তো জানোই যে কমিউনিকেবল ডিজিজ কি। যখন কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল গুলো হচ্ছে বলবা যে স্যার এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, স্পেশালি তো ওই যে যেগুলোর ইয়ে আছে যে পজিটিভ এজেন্ট আছে, তো পজিটিভ এজেন্ট গুলো জিজ্ঞেস করতে পারে। তো যখনই যে কমিউনিকেবল ডিজিজের নামটা বলবা সেটা পজিটিভ এজেন্ট হচ্ছে জিজ্ঞেস করবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মিস করা যাবে না। ট্রান্সমিশন অফ কোভিড-19 যেটা, সেটার মধ্যে হচ্ছে এনিম্যাল টু হিউম্যান ট্রান্সমিশন, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কিভাবে, ব্লাডের মাধ্যমে, স্টুলের মাধ্যমে, ইউরিন, স্যালাইভা, সিমেন। Nosocomial transmission from infected patients to caregivers and health care workers. Nosocomial transmission, ঠিক আছে। Nosocomial transmission বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে হসপিটালে কোভিড-19 এর জন্য সেপারেট ওয়ার্ড নাই বা সেপারেট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট নাই। একটা ওয়ার্ডের মধ্যে কোভিড-19 এর পেশেন্টও রাখলো, আর একটা হচ্ছে যে তোমার অন্য আরেকটা মানে মেডিসিনের একটা ধরো অন্য আরেকটা পেশেন্ট রাখলো। সো সেটা একটা ফ্যাক্ট। ইভেন দেখা যাচ্ছে যে হ্যাঁ কোভিড-19 পেশেন্টের হচ্ছে যে ট্রিটমেন্ট করা হচ্ছে বা কোভিড-19 পেশেন্টকে হ্যাঁ ঠিক আছে যে যারা ডাক্তার আছে বা হচ্ছে নার্স আছে তারা হচ্ছে ট্রিটমেন্ট করতেছে, বাট যখন হচ্ছে অ্যাকচুয়ালি মানে দেখতে যাচ্ছে বা রাউন্ড দিতে যাচ্ছে তখন পর্যাপ্ত প্রোটেকশন ছাড়াই যাচ্ছে, এটা এনশিওর করতে হবে। যখন কোভিড-19 পেশেন্টের মানে হচ্ছে যে ট্রিটমেন্ট পারপাস বা হচ্ছে যে তোমার হচ্ছে যে রাউন্ড দিতে যাচ্ছে বা ওর কাছে যাচ্ছে, তখন দেখা যায় যে তোমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো এনশিওর করতে হবে। তখন আবার জিজ্ঞেস করবে যে এই যে নজোকোমিয়াল ইনফেকশন বলেছো, যে নজোকোমিয়াল ট্রান্সমিশন বা নজোকোমিয়াল ইনফেকশন কি, তখন জিজ্ঞেস করবে। নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন যদি বলো, একটা পার্সন বা একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, ভর্তি হবার পরে সে হচ্ছে কোনো ইনফ্লামেশন দিয়ে বা ইনফেকশন দিয়ে সে আক্রান্ত হয়েছে, যেটা ভর্তি হওয়ার আগে ছিল না, সেটাই হচ্ছে আসলে নজোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। যখন বললা যে স্যার কোভিড-19 পেশেন্ট যখন আমরা হ্যান্ডেল করব তখন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করব, তখন জিজ্ঞেস করবে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি কি আছে। তখন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কথা বলতে হবে, যে তুমি বলতে পারো যে গ্লাভস বলতে পারো, গুগলস বলতে পারো, মাস্ক, এগুলো চলে আসবে, ঠিক আছে। সো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি কি আছে এটা নোট করে নাও এবং হচ্ছে এটা দেখে নিবা যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি কি আছে। ফেস শিল্ড,
এগুলো হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ঠিক আছে? কোভিড-19 কিভাবে ডায়াগনোসিস করবা? কোভিড-19 কিভাবে ডায়াগনোসিস করবা? স্পেশালি এখানে বলা হচ্ছে যে রেসপিরেটরি ম্যাটেরিয়াল ইনক্লুডিং নাসোফ্যারেঞ্জিয়াল এন্ড ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব। ঠিক আছে? এখানে স্পেশালি রেসপিরেটরি ম্যাটেরিয়াল নেওয়া হচ্ছে। দ্যাট মিন্স নাসোফ্যারেঞ্জিয়াল এবং ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব নেওয়া হচ্ছে। টিস্যু ফ্রম বায়োপসি অর অটোপসি ইনক্লুডিং দোজ ফ্রম দ্য লাং। মানে স্পেশালি তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি একটা জিনিস মনে রাখতে চাও সেটা হচ্ছে নাসোফ্যারেঞ্জিয়াল ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব। এই জিনিসটা হচ্ছে মিস করবা না। ঠিক আছে? নাসোফ্যারেঞ্জিয়াল এন্ড ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব, এই জিনিসটা যাতে মিস না করো। দেন যেটা সেটা হচ্ছে আর কি কি নিচ্ছ? টিস্যু ফ্রম বায়োপসি আর অটোপসি, ডোজ ফ্রম দ্য লাং, লাং থেকে নিচ্ছ সিভিয়ার কেসে। হোল ব্লাড নিচ্ছ, ইউরিন স্যাম্পল নিচ্ছ। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটার নাম অনেকেই হচ্ছে শুনেছো হয়তোবা। তো ল্যাবরেটরি ডায়াগনোসিস, যেটা ল্যাবরেটরি ডায়াগনোসিস এর ক্ষেত্রে রিকমেন্ডেড ডায়াগনোসিস ম্যাটেরিয়াল বা রিকমেন্ডেড ডায়াগনোসিস বা ডায়াগনস্টিক মেথড কি কি ইনক্লুড করছে? আইসোলেশন অফ দ্য ভাইরাস ইন হিউম্যান এয়ারওয়ে এপিথেলিয়াল সেল, ইউজ অফ প্যান করোনা ভাইরাস অ্যাসে ফর অ্যাপ্লিকেশন। স্পেশালি তোমরা এটাই মনে রাখো যে স্যার আরটিপিসিআর, আরটিপিসিআর অনেকে হয়তো শুনো যে মুন হসপিটালে কিংবা ওই ইয়াতে কি বলে যে তোমার স্পেশালাইজড আরটিপিসিআর চালু করছে, হয়তো অনেকে শুনো। তো এই আরটিপিসিআর, আরটিপিসিআর কি? আরটিপিসিআর যখন বলবা তখন জিজ্ঞেস করবে যে আরটিপিসিআরটা মানে ফুল এব্রিভিয়েশনটা কিন্তু বইলো, শুধু আরটিপিসিআর বললে হবে না। রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে, অ্যাসে has been designed to detect sequence of virus. Real-time reverse transcription, যেটা রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপশন এসে, এটা মাথায় রাখতে হবে। রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপশন এসে, দ্যাট মিন্স আরটিপিসিআর। ট্রিটমেন্ট এবং প্রোফাইল্যাক্সিস কোভিড-19 এর ক্ষেত্রে, যেহেতু এখনো ভ্যাকসিন স্পেশালি ওইরকম করে ইয়ে হয় নাই। যদি ভ্যাকসিনের নাম বলতে চাও ভ্যাকসিনের নামও বলতে পারো, বাট ভ্যাকসিন ছাড়াও আর কি কি বলবা? ভ্যাকসিন ছাড়াও আর যেটা বলবা সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তো এখনো ভ্যাকসিন চালু হয় নাই, বাইরের বিভিন্ন দেশে ট্রায়াল দিচ্ছে। তো যেমন ফাইজারের ভ্যাকসিন, এখানে আপাতত যেটা বলবা যে স্যার আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। দ্যাট মিন্স যে যে সিমটম আছে সেই সিমটমের এগেইনস্টে আমরা স্পেশালি সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। ঠিক আছে? প্রিভেনশন এবং কন্ট্রোল কিভাবে করব? আমরা স্পেশালি হচ্ছে যে বেসিক হ্যান্ড এবং রেসপিরেটরি হাইজিন মেনটেন করব, ক্লোজ কন্টাক্ট অ্যাভয়েড করব, যারা হচ্ছে বা যাদের কফিং স্নেজিং আছে তাদেরকে অ্যাভয়েড করব, অ্যাভয়েড কন্টাক্ট উইথ ফার্ম অর ওয়াইল্ড এনিমেল কিংবা প্যাট এনিমেল যেগুলো আছে এগুলোর কন্টাক্ট অ্যাভয়েড করব। দ্য কনজাম্পশন অফ র অ্যান্ড আনকুকড এনিমেল প্রোডাক্ট শুড বি অ্যাভয়েডেড। দ্যাট মিনস হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা আধা সিদ্ধ বা হচ্ছে তোমার ভালো করে সিদ্ধ না এরকম এনিম্যাল প্রোডাক্ট খাচ্ছি, সো সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। পিপল ক্যান স্টে অ্যাট হোম ইফ দে আর সিক। কেউ যদি সিক ফিল করে, দ্যাট মিনস হচ্ছে তোমার সোর থ্রোট, তারপরে হচ্ছে যে ফিভার, কাফিং, স্নেজিং, যদি মনে করে যে হ্যাঁ আমি সিক ফিল করছি তাহলে তাকে হচ্ছে বাসায় স্টে করতে হবে। ক্লিনিং অ্যান্ড ডিসইনফেক্টিং ফ্রিকোয়েন্ট টাচড অবজেক্ট অ্যান্ড সারফেস। দ্যাট মিনস হচ্ছে যে বিভিন্ন অবজেক্ট তুমি টাচ করছো বা চলার পথে বা হচ্ছে দেখা যায় হ্যাঁ তুমি জার্নি করতে বের হয়েছো,
তো দেখা যায় যে রিক্সায় যাচ্ছ, হ্যাঁ রিক্সার তুমি হ্যান্ডেল মানে রিক্সার ধরতেছো, ধরার যে জায়গাটা সেটা ধরতেছো, বা হচ্ছে তোমার সিএনজি তে কিংবা অটোতে হচ্ছে সেগুলো টাচ করতেছো। তো বারবার বলা হচ্ছে যে এগুলো আমরা ক্লিন করবো এবং ডিসইনফেক্টেন্ট করবো। সবার সাথে হচ্ছে অ্যাটলিস্ট হ্যান্ড স্যানিটাইজার রাখবো, ঠিক আছে? সো ওভারঅল যদি আমরা এগুলো মেনে চলি, দেন মানে মাস্ক ইউজ করব, ঠিক আছে? মাস্ক প্রপারলি ইউজ করব। এক মাস্ক যে হচ্ছে বারবার ইউজ করতে থাকবো, নট লাইক দ্যাট, ঠিক আছে? মাস্কটা প্রপারলি ইউজ করবো এবং ফ্রিকোয়েন্টলি হচ্ছে মাস্ক চেঞ্জ করব। যখন বাইরে যাব তখন হচ্ছে যাতে প্রোটেকশন নিয়ে হচ্ছে বের হই, যাতে মাস্ক পরে যাতে বের হই, কিংবা বাইরে থেকে যখন আসবো তখন যাতে হচ্ছে যে এই যে ক্লিনিং এবং ডিসইনফেক্টেন্ট করি নিজেদেরকে, ঠিক আছে? এই জিনিসটা মেনটেন করতে হবে। এখন আসো ইমিউনিটি যেটা আছে, ইমিউনিটি অ্যাকচুয়ালি হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনেট ইমিউনিটির সেলগুলো কি কি আছে এটা জিজ্ঞেস করবে, যে ইনেট ইমিউনিটির সেলগুলো কি কি আছে সেটা জিজ্ঞেস করবে তোমার 4th ইয়ারে বলো কিংবা 3rd ইয়ারে বলো, যেহেতু 3rd ইয়ারের চ্যাপ্টারের মধ্যে ইমিউনিটি আছে। তো ইনেট ইমিউনিটির সেল কি কি, সেগুলো হচ্ছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, ইউসেনোফিল, ব্যাসোফিল, মাস্ট সেল, আর একটা হচ্ছে লিম্ফোকাইন। এখন আসো এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটাকেই আবার দুই রকম ভাগে হচ্ছে ভাগ করা যায়, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা মনে রাখি যে ওভারঅল ব্যাপারটা আসলে কি, এই যে আমরা জন্মগ্রহণ করছি সেটা একটা ইনেট ব্যাপার। আমরা বলেছি না যে ইমিউনিটি দুই রকমের, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। সো এই যে আমাদের জন্মগত যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ইনেট ব্যাপার, আর বিয়ে যে হচ্ছে সবার সেটা হচ্ছে একটা অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ব্যাপার। সেখানে হাজব্যান্ড ওয়াইফকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির সাথে কম্পেয়ার করছে, ঠিক আছে? হাজব্যান্ড এবং ওয়াইফকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির সাথে কম্পেয়ার করা হয়েছে, এবং লাস্টে যেই একটা রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটাকে বলা হয়েছে ন্যাচারাল হতে পারে কিংবা আর্টিফিশিয়াল হতে পারে। সো ওভারঅল যখন আমরা ইমিউনিটির ব্যাপারটা মনে রাখবো আমরা এইভাবে মনে রাখবো, তাহলে আমাদের মনে রাখতে সোজা হবে। অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল আছে। অ্যাটলিস্ট এক্সাম্পল লাগবে এক্সপোজার টু ইনফেকশাস এজেন্ট, সাবক্লিনিক্যাল ইনফেকশন, দ্যাট মিনস এক্সাম্পল হচ্ছে চিকেন পক্স, আর আর্টিফিশিয়াল হচ্ছে ভ্যাকসিন টক্সাইড। প্যাসিভের মধ্যে হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, maternal antibody cross placenta to baby, that means immunoglobulin A. Passive immunity যদি বলি immunoglobulin A through colostrum, আর antibody from other source, that means human immunoglobulin. অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্সটা আমরা একটাবার দেখে নিব, ঠিক আছে? অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্সটা আমরা একটাবার দেখে নিব। দ্যাট মিন্স হচ্ছে যে প্যাসিভ ইমিউনিটি যেটা আছে সেটা হচ্ছে হোস্টের পার্টিসিপেশনটা এখানে অ্যাক্টিভলি না, আর অ্যাক্টিভ ইমিউনিটিতে হচ্ছে হোস্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি ডাইরেক্টলি মানে ট্রান্সফার্ড হয়, আর অ্যাক্টিভ ইমিউনিটিতে অ্যান্টিবডিজ ইনডিউসড বাই ইনফেকশন অর বাই ইমিউনোগ্লোবুলিন। প্যাসিভ ইমিউনিটিতে স্পেশালি রেডিমেড অ্যান্টিবডি থাকে, আর অ্যাক্টিভ ইমিউনিটিতে যেটা সেটা হচ্ছে often involve both cell-mediated and humoral immunity. দেন হচ্ছে আমরা টাইপ গুলো পড়লাম, যে ট্রান্সফার অফ ম্যাটারনাল অ্যান্টিবডি থ্রু প্লাসেন্টা, ইনজেকশন অফ দ্য ইমিউনোগ্লোবুলিন, আর এটার মধ্যে হচ্ছে যে ক্লিনিক্যাল অর ইনঅ্যাপারেন্ট ইনফেকশন, আর্টিফিশিয়াল হচ্ছে ইনডিউসড বাই ভ্যাকসিন। ইমিডিয়েট ইমিউনিটি, এবং এখানে কোনো ল্যাগ পিরিয়ড থাকতেছে না। মানে ইমিউনিটি যেটা সেটা হচ্ছে এফেক্টিভ অনলি আফটার ল্যাগ পিরিয়ড। সো মানে
যখন ভাইভাতে জিজ্ঞেস করবে 2-3টা বলতে পারলে অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাপি। ঠিক আছে? এখানে হচ্ছে কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি থাকছে না প্যাসিভে, আর অ্যাক্টিভে হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি থাকছে। ইমিউন সিস্টেমের সেল কি কি আছে যদি বলতে হয়, তাহলে ইমিউন সিস্টেমের সেল হচ্ছে লিম্ফোসাইট, দেন হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো লিম্ফোসাইটের মধ্যে কি কি আছে? টি সেল, বি সেল, ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলকে অনেক সময় বলা হয় এনকে সেল। ঠিক আছে? আর অ্যান্টিজেন প্রেজেন্টিং যেগুলো আছে সেগুলো হচ্ছে বি সেল, ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ। এগুলো হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। টি সেলকে আবার ভাগ করা হয়েছে কয়েকভাবে। একটা হচ্ছে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, দেন হচ্ছে রেগুলেটরি টি সেল। হেল্পার টি সেল যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ BR3 লিম্ফোসাইট এন্ড ম্যাক্রোফেজ। সাইটোটক্সিক টি সেল যেটা, সেটা হচ্ছে কিলিং অফ ইনফেক্টেড সেল। আর একটা হচ্ছে রেগুলেটরি টি সেল, এখানে হচ্ছে সাপ্রেস ইমিউন রেসপন্স। আমরা অ্যাকচুয়ালি সেলের নামগুলো জেনে রাখবো যে ইমিউন সিস্টেম সেল আছে স্পেশালি দুই রকমের, লিম্ফোসাইট আর একটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ন্যাচারাল কিলার সেল যে বলা হয়েছে, ন্যাচারাল কিলার সেলকে আবার এনকে সেল বলতেছে, এনকে সেল। সো যদি বলা যায় এনকে সেল মানে কি, তখন বলবা যে স্যার এনকে সেল মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ম্যাক্রোফেজের ফাংশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ফাংশনের হেডিং গুলো স্পেশালি হচ্ছে পড়ে রাখবা, ডিটেলস ভিতরে এরকম লাগবে না ভাইবার জন্য। রিটেনে যদি আসে তাহলে আলাদা ব্যাপার, বাট রিটেনে আসলেও আই হোপ দ্যাট তোমার 1 নাম্বারের বেশি আসার কথা না। তো ম্যাক্রোফেজের ইম্পর্টেন্ট ফিচার যেটা, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এন্টিজেন প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন। এটা হচ্ছে ফিচার অফ ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইটোসিস, এন্টিজেন প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন। এখন আসো যে তোমার ইমিউনোগ্লোবুলিন যদি বলি, যে ইমিউনোগ্লোবুলিন অ্যাকচুয়ালি কি কি আছে। ইমিউনোগ্লোবুলিন অ্যাকচুয়ালি আছে GAMDE। ঠিক আছে? ইমিউনোগ্লোবুলিন হচ্ছে 5টা। ভাইরাসের প্রপার্টি অনেক সময় জিজ্ঞেস করে যে ভাইরাসের প্রপার্টি অ্যাকচুয়ালি কি কি। ঠিক আছে? ভাইরাসের প্রপার্টি অনেক সময় জিজ্ঞেস করে যে আইদার ডিএনএ বা আরএনএ কভার্ড বাই, মানে ভাইরাস ডিএনএ কিংবা আরএনএ হইতে পারে। ইট রেপ্লিকেট উইথিন সেল, শর্টই পড়ো যে এটা ডিএনএ বা আরএনএ হইতে পারে। রেপ্লিকেট, সেলের মধ্যে রেপ্লিকেট করে। কালচার ইজ নর্মালি নট পসিবল, মানে কালচার নর্মালি হচ্ছে পসিবল না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে। বাইনারি ফিউশনে ডিভাইড করা যায় না। ভাইরাস ইনফেক্টেড সেল মে বি ট্রান্সফর্ম। ঠিক আছে? ভাইরাস ইনফেক্টেড সেলগুলো ট্রান্সফর্ম হইতে পারে। কিছু কিছু ভাইরাস যারা হচ্ছে ন্যাচারাল হোস্ট হিসেবে কাজ করে, মানে স্পেশালি হিউম্যান, কিছু কিছু ভাইরাস যাদের ক্ষেত্রে হিউম্যান ন্যাচারাল হোস্ট হিসেবে কাজ করে। যেমন এক্সাম্পল 2-3টা পরে রেখো: অ্যাপস্টেন-বায়ার ভাইরাস, স্মলপক্স, মামস, মিজল, রুবেলা, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, পারভো বি19, হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, হেপাটাইটিস জি ভাইরাস। ঠিক আছে? ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন কজড বাই, যে একটা ক্রনিক ক্যারিয়ার যেটা আছে, সেটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন কিভাবে হবে। তো যে ভাইরাসগুলো রেসপন্সিবল, সেই ভাইরাসগুলো হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, অ্যানসারিক ফিভার, ম্যালেরিয়া, হেপাটাইটিস সি ভাইরাস, নিওনাটাল রুবেলা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হান্টা ভাইরাস। এটা তোমাদের 4th ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। 4th ইয়ারও হয়তো পড়াচ্ছে এগুলো। অর্গানিজম কজিং ল্যাটেন্ট ইনফেকশন। কিছু কিছু অর্গানিজম আছে যারা ল্যাটেন্ট ইনফেকশন কজের জন্য দায়ী। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে হেডিং পড়তে হবে যে পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন বা ল্যাটেন্ট ইনফেকশন বাই ভাইরাস, দেন হচ্ছে ব্যাকটেরিয়া, কিছু ফাঙ্গাস রেসপন্সিবল। এখানে হচ্ছে সবগুলোর একটু একটু করে এক্সাম্পল জানতে হবে। প্রথমে বলছে যে পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন, নেক্সট বলা হয়েছে ব্যাকটেরিয়াল
কিছু আছে যারা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন কজ করে। দেন বলা হয়েছে যে কিছু ফাঙ্গাস আছে যারা ল্যাটেন্ট ইনফেকশন কজ করে। ও পারসিস্টেন্স ভাইরাস যদি বলা হয় বা পারসিস্টেন্ট ভাইরাস যদি বলা হয়, এখানে কি কি আছে? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস, অ্যাবস্টেন বার ভাইরাস, এইচআইভি ভাইরাস বললো, সাইটোমেগালো, রুবেলা, হেপাটাইটিস বি ভাইরাস। দেন ব্যাকটেরিয়া কজিং ল্যাটেন্ট ইনফেকশন, কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন কজ করছে। এখানে কি কি আসবে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ট্র্যাপোনেমা প্যালিডিয়াম। একটা দুইটা এক্সাম্পল বল, দুইটা এক্সাম্পল। ওকে। ফাঙ্গাস কজিং ল্যাটেন্ট ইনফেকশন, এখানে হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। ঠিক আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স। এর থেকে বেশি বলার আসলে দরকার নেই। ব্যাকটেরিয়া বলতেছে অ্যাকচুয়ালি এমটিবি, আর একটা হচ্ছে ট্র্যাপোনেমা প্যালিডিয়াম। ফাঙ্গাসের মধ্যে বলতেছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, দেন হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স। ভাইরাসের মধ্যে বলতেছো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, অ্যাবস্টেন ভার ভাইরাস। দেন হচ্ছে কিছু অনকোজেনিক ভাইরাস আছে, এইচআইভি ভাইরাস আছে, দেন রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এডেনো ভাইরাস। সো ওভারঅল যদি বলি আমরা যে আজকে কি পড়লাম, ফার্স্টে আমরা পড়েছি যে করোনা ভাইরাসটা কি এবং করোনা ভাইরাসের কিছু ফিচার পড়েছি। নেক্সট, এটা হচ্ছে একটা রেসপিরেটরি ভাইরাস। কিছু কমন হিউম্যান করোনা ভাইরাস আছে যেগুলোর এক্সাম্পল আমরা পড়েছি বা টাইপ আমরা পড়েছি। নোভেল করোনা ভাইরাস যেটা আছে বা কোভিড-19 যেটা আছে, সেটা প্রথমে কোথায় ডিটেক্ট করা হয়েছে সেটা আমরা জেনেছি। উহানের, মানে উহান চায়নাতে, দ্যাট মিনস চায়নার উহানে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কোভিড-19 যেটা আছে সেটা হচ্ছে জিজ্ঞেস করবে যেটা কি এপিডেমিক না প্যান্ডেমিক। তখন বলবা যে স্যার এটা প্যান্ডেমিক। তখন বলে যে কেন প্যান্ডেমিক, তখন প্যান্ডেমিকের তোমার ডেফিনেশন বলতে হবে। ঠিক আছে? যদি ডেফিনেশন মনে না থাকে আর যদি মানে বাংলায় বলাটাকে অ্যালাউ করে, তখন বলবা যে স্যার কোভিড-19 যখন শুধু উহান চায়নাতে সীমাবদ্ধ ছিল তখন সেটা ছিল এপিডেমিক ভাইরাস। আর যখন সেটা হচ্ছে স্যার বিভিন্ন দেশে এটা ডিটেক্ট করা হয়েছে বা বিভিন্ন দেশে হচ্ছে এটা ছড়ায় গেছে, তখন সেটা হয়ে গেছে প্যান্ডেমিক ভাইরাস। ঠিক আছে? মানে প্যান্ডেমিক ভাইরাস ইজ ওয়ান টাইপ অফ এপিডেমিক ভাইরাস। কিন্তু এপিডেমিকটা হচ্ছে তোমার একটা এরিয়া বা হচ্ছে নির্দিষ্ট মানে একটা জিওগ্রাফি বা এরিয়া। আর প্যান্ডেমিক হচ্ছে মানে স্পেশালি না, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত করে বিভিন্ন জিওগ্রাফিতে হচ্ছে ছড়ায় যায়, এটা হচ্ছে প্যান্ডেমিক। বা কয়েকটা দেশের মধ্যে হচ্ছে ছড়ায় যায়, এটা হচ্ছে প্যান্ডেমিক। ঠিক আছে? রিস্ক ফ্যাক্টর অফ কোভিড-19 আমরা জেনেছি। নেক্সট হচ্ছে কোভিড-19 এর সাইন সিমটম বা ক্লিনিক্যাল ফিচার, এটা আমরা জেনেছি। ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 14 দিন এক্সপোজারের পর। আফটার এক্সপোজার কিন্তু মাথায় রাখতে হবে, 1 থেকে 14 দিন বললে কিন্তু হবে না। 1 to 14 days আফটার এক্সপোজার। এক্সপোজারের পর 1 থেকে 14 দিন। কোভিড-19 কিভাবে ট্রান্সমিশন হয় সেটা আমরা জেনেছি। দেন হচ্ছে কিভাবে আমরা ডায়াগনোসিস করব বা স্পেসিমেন হচ্ছে কিভাবে নিব সেটা জেনেছি। ল্যাবরেটরি ডায়াগনোসিস স্পেশালি, অন্যগুলো তো মনে রাখবোই, বাট মোস্ট মানে কিছু সবকিছু যদি ভুলেও যাই অ্যাটলিস্ট যদি একটা মনে রাখি, সেটা হচ্ছে আরটিপিসিআর, দ্যাট মিনস রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপশন অ্যাসে। ঠিক আছে? ট্রিটমেন্ট যেটা করব সেটা হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ভ্যাকসিন। যদি বলো যে স্যার ট্রিটমেন্ট এখানে হচ্ছে যে ভ্যাকসিন, বা ফার্স্ট যদি বলো প্রথমে বলবো যে স্যার প্রথমে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করব। আর ভ্যাকসিন যদি এই ফাঁকে মানে পরীক্ষা হইতে হইতে যদি ভ্যাকসিন ওইরকম করে ইয়ে হয়ে যায় তাহলে ভ্যাকসিনের নাম বলতে হবে, আমরা বলে দিব পরীক্ষার আগে, সমস্যা নেই। প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ কোভিড-19, কিভাবে কোভিড-19 প্রিভেনশন এবং কন্ট্রোল করব সেটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা জানলাম। ইমিউনিটি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। দেন
ইনেট ইমিউনিটি কি কি সেলকে ইনক্লুড করছে এই এক্সাম্পল গুলো আমরা জানলাম। একটা ইমিউনিটির মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্লাসিফিকেশন জানলাম, দেন ওভারঅল ইমিউনিটি যে ব্যাপারটা সেটা একটা সূত্রের মাধ্যমে আমরা জানলাম। অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল জানলাম। অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স কি কি আছে, ডিফারেন্স জানলাম। ইমিউন সিস্টেমে অ্যাকচুয়ালি কি কি সেল আছে সেই জিনিসটা আমরা জানলাম। ম্যাক্রোফেজের ফাংশন কি, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সাইটোকাইন প্রোডাকশন, এটা আমরা জানলাম। ইমিউনোগ্লোবুলিন কি কি আছে, ইমিউনোগ্লোবুলিন টাইপ যদি বলা হয় যে ইমিউনোগ্লোবুলিন 5 টাইপের, জি, এ, এম, ডি, ই, এই 5 টাইপের হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। ভাইরাসের কিছু প্রপার্টি আমরা জানলাম, যে একটা ভাইরাসের জেনারেল প্রপার্টি কি কি আছে, এটা আরএনএ বা ডিএনএ হইতে পারে, দেন হচ্ছে সেলের মধ্যে রেপ্লিকেট হয়, দেন কালচার যেটা সেটা হচ্ছে নর্মালি হয়, মানে কালচার নর্মালি পসিবল না, ঠিক আছে। যেসব ভাইরাস বা যেসব ডিজিজের ক্ষেত্রে হিউম্যান ন্যাচারাল হোস্ট হিসেবে কাজ করে সেই গুলোর এক্সাম্পল আমরা জানলাম। ক্রনিক কেরিয়ার ইনফেকশন কি কি আছে এগুলোর এক্সাম্পল আমরা জানলাম। কিছু কিছু অর্গানিজম যেগুলো হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন কজ করে, এগুলো হচ্ছে আমরা জানলাম কি কি অর্গানিজম আছে। এটা আমরা ভাগ করে নিলাম যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। যখন ভাইরাস বলতেছি বা পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন বলতেছি বা ল্যাটেন্ট ইনফেকশন বাই ভাইরাস বলছি, তখন কিছু এক্সাম্পল বলতে হবে। হার্পিস সিমপ্লেক্স, varicella zoster, এইচআইভি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস। ব্যাকটেরিয়ার এক্সাম্পল আমরা জানলাম যে মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ট্রেপোনেমা পেলিডিয়াম। ফাঙ্গাস যেটা আছে, কিছু ফাঙ্গাস যারা ল্যাটেন্ট ইনফেকশন কজ করে, এটার এক্সাম্পল আমরা জানলাম যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, আর একটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিউফরমেন্স। ওভারঅল এতটুকু হচ্ছে আমাদের আজকের লেকচার। একজন রেসপন্স করো যে বুঝছো কিনা, যতটুকু বোঝানো হয়েছে। একজন রেসপন্স করো, যতটুকু বোঝানো হয়েছে অতটুকু বুঝছো কিনা। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তা কতজন আছে একজন বলো তো, কয়জন আছে ক্লাসে? স্যার 21 জন 21 আছে। জন আচ্ছা, 21 জন। আর কলেজ থেকে কি কোনো নির্দেশনা আছে তোমাদের? স্যার জি শনিবারে স্যার। ক্লাস করে স্যার বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কি রবিউল জি বলো। স্যার। স্যার ওই যে শনিবার থেকে বলছে কলেজে ক্লাস হবে আর কি স্যার। শনিবার থেকে কলেজে ক্লাস হবে, মানে এরকম কিছু কি বলছে যে তোমার মানে রুটিন স্যার। বা কিছু কি ডেলিভার করা হয়েছে নাকি না এতটুকুই বলা হয়েছে যে শনিবার থেকে কলেজে ক্লাস হবে? রুটিন দেয় নাই স্যার। মানে ওইটা দেয়নি, আচ্ছা। স্যার আর বলছে অনলাইন, যে হয়তো আজকে স্যার আমরা রুটিন পাইতে পারি আর কি, কিভাবে ক্লাস হবে বা নির্দেশনা আমাদেরকে দিবে আর কি, সব প্রক্রিয়া চলতেছে এটা বলছে আর কি। আচ্ছা। আর পরীক্ষা কবে কিছু কি বলছে যে পরীক্ষা কবে হইতে পারে এরকম কিছু নাকি না? স্যার 15 তারিখে হতে পারে স্যার, ফেব্রুয়ারি 15 তারিখে এরকম আছে। ফেব্রুয়ারি 15 তারিখ হতে পারে এরকম চলছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পরীক্ষার ডেট যদি হচ্ছে পড়ে যায় বা পরীক্ষার ডেট যদি দিয়ে দেয়, তোমাদের আবার কিন্তু হচ্ছে এখানে ফোকাস করতে হবে। কারণ তোমরা এই ফাঁকে তোমাদের ফোকাস চলে গেছিল ফোর্থ ইয়ারের দিকে, আস্তে আস্তে আবার ফোকাস এখানে নিয়ে আসতে হবে। কারণ দেখা যায় আলটিমেটলি 100% পাস করা যত কিছুই বললো, ইটস নট ইজি, ঠিক আছে। মাথায় কিন্তু এটা রাখতে হবে যে কম্পারিজনের ব্যাপারগুলো কিন্তু আসলে আসে যে ভালোর সাথে ভালোর কম্পারিজন, বা হচ্ছে যে অ্যাভারেজ পারফরমেন্সের সাথে কম্পারিজনের ব্যাপারটা। ঢাকা মেডিকেলেও দেখো কিন্তু হচ্ছে যে হয়তো খারাপ করে, আমি বলতেছি না যে খারাপ করার বিষয়টুকু, কিন্তু মাথায় এটাও রাখো না যে কোভিড-19 দেখে হচ্ছে যে গণহারে পাশ করে দিবে, তাহলে অটোপাসি দিয়ে দিত। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? গণহারে পাশ দিয়ে দিবে ওই জিনিসটা মাথায় যাতে না রাখো, তো পড়ে পাশ করতে হবে।
এই জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি হয়তোবা পরীক্ষা স্যার নিতে যাচ্ছে। ঠিক আছে, So, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোভিড-19 দেখে পার করে দিবে এই ভাবনায় ডুবে থাকলে আলটিমেটলি ভালো রেজাল্ট আসাটা সম্ভব না। তবে মানে বিশ্বাস রাখি, যেহেতু তোমার অনেক ক্লাস হয়েছে, সবারই একটা মোটামুটি যে ভালো প্রিপারেশন আছে, যদি দেখা যায় এটা কন্টিনিউ রাখতে পারে, যেমন যারা ক্লাস করছে তারা তো ক্লাস করছে, আর যারা ক্লাস করছে না তাদের তো আসলে বলার কিছু নেই। তো নিজেদেরকে আবার গোছানো শুরু করো, কারণ টাচের বাইরে থাকার কারণে দেখা যায় যে এই সাবজেক্ট আবার মানে নতুন করে হচ্ছে হয়তোবা তোমাদের কাছে দেখা দিবে যে ভুলে গেছি, 1 মাস 2 মাস 3 মাস হচ্ছে দেখি নাই বই। এই জিনিসটা যাতে হচ্ছে না হয়, অ্যাটলিস্ট হেভিচুয়েটেড হও। ঠিক আছে, সো ভালো থাকো সবাই।